আপনি তো এখনো আচ্ছা। পাবলিশ করেন নাই মনে হয়, নাকি? আমরা এখনো না নিজেরা নিজেরা আছি। না, আমরা আছি আছি, পাবলিশ হবে, রেকর্ড হচ্ছে। এর সাথে আমাদের অনেকজন জয়েন করেছে, এবং আচ্ছা আচ্ছা, ঠিক আহ, আছে। তো আশা করি আমরা ফর্মালি শুরু করতে পারবো। আমরা তো মনে হয় সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছি, তাই না? আপনারা অন্যরা যারা আছেন, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ডিসকাশন সেশনে। আমাদের এই সেশনের সাথে আমি আছি, আবু ইউসুফ চৌধুরী, যা আমার ফেসবুকের নামে আমাকে ইউসুফ ছোটন নামে অনেকে চিনেন। আমি সোনালী ব্যাংকে কর্মরত আছি, এবং আমাদের সাথে রয়েছেন আমারই প্রাক্তন কলিগ এবং বন্ধুবর শিপন মিয়া ভাই। তো শিপন মিয়া আমাদের সাথে সোনালী ব্যাংকে ছিল, এবং তারপরে 43তম বিসিএস এর শিক্ষা ক্যাডারে রিকমেন্ডেড, এবং তিনি এর আগে 38ই তো না শিপন ভাই, নন ক্যাডারে হ্যাঁ ছিলেন, নন ক্যাডারে ছিলেন। হ্যাঁ, নলকাটা থেকে ছিলাম শিপন কারিগরিতে। শিপন ভাই খুবই হাস্যোজ্জ্বল এবং মিশুক মানুষ। আশা করি আপনাদের যাবতীয় কোয়েরিজ গুলো আজকে আমরা ওনার মাধ্যমে অনেকটুকুই ওভারকাম করতে পারবো। সেশনের একটা পার্টে আপনারা আহ, নিজেদের প্রশ্ন করতে পারবেন, এবং এর আগে কিছু প্রশ্ন আছে আমার নিজেরও শিপন ভাইয়ের কাছে। প্রথম প্রশ্ন, শিপন ভাই, প্রশ্নটা হলো ইংরেজির প্রশ্ন। ইংলিশ মিডিয়াম হবে নাকি বাংলায় হবে? এটা খুব কমন, অনেকেই এই প্রশ্ন অনেক আমার দিন মনে ধরে হয় রেখেছে। আলোচনাটা এখানে ম্যাক্সিমামই আমরা বাংলা মিডিয়ামেরই। হ্যাঁ, আলোচনার সুবিধার্থে বাংলায় আলোচনা করা হোক। হ্যাঁ, কোনো স্পেসিফিক টার্ম যদি থাকে সেটা আপনিও ইংলিশে বলতে পারেন, আমিও সেভাবে জি, ইংরেজিতে ব্যাখ্যা করার চেষ্টা করব। এক্স্যাক্টলি। কারণ কিছু স্পেসিফিক টার্ম আছে বাংলায় শোনালে জি, ভালো দেখায় না। ওকে। আর আপনি বললে আর কি আমি শুরু করবো, যে না সমস্যা ইনশাল্লাহ নেই। ইনশাল্লাহ, আর হচ্ছে প্রশ্নটা কি বাংলায় হবে না ইংরেজিতে হবে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে। মূল প্রশ্ন, বিশেষ। মূল প্রশ্ন, যে হ্যাঁ, যে যেভাবে পারেন আপনারা প্রশ্ন করেন, ওটা কোনো অসুবিধা নাই। না, হ্যাঁ, আলোচনার সুবিধার্থে আমরা বাংলায় আলোচনা করতে পারি। হ্যাঁ কোনো ওটা না। জায়গায় যদি স্পেসিফিক জি, ইংরেজিতে টার্ম প্রয়োজন হয়, সেগুলো ইংলিশেই বলবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, শিবন ভাই বুঝতে পেরেছি। আর এখানে হচ্ছে যে আমরা এখানে ইনাউস একটা ভেরি ইনফর্মাল আলোচনায় বলা যায়, হুম, এত ফর্মালের কিছু নাই। ফরমালি কিছু নাই, হ্যাঁ, জি। সবাই জানার সুবিধার্থে আমরা এখানে নলেজ শেয়ারিং এ বসছি সবাই। জি, তাইলে আমি আমি শুরু কি করুন। শুরু করব জি ভাইয়া, জি নাকি আপনার ইনশাল্লাহ, বলবো? জি, জি, প্লিজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আহ, আজকের এই সেশনে ইউসুফ সুটন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আসলে আমি আজকে আমার পরিচয় অলরেডি সুটন ভাই দিয়েছেন। তারপর সুটন ভাই আমাদের সহকর্মী না শুধু, আমার সহমর্মীদের মধ্যে অন্যতম ছিলেন সোনালী ব্যাংকে। সোনালী ব্যাংক আমার হৃদয়ে আসলে অন্যরকম একটা জায়গা দখল করে আছে, যেহেতু আমার চাকরি জীবনে আসলে মানে জয়েনিংটা যেহেতু সোনালী দিয়েই শুরু। তারপরে দীর্ঘ 2 বছর 7 মাসের মতো সোনালীতে ছিলাম সুটন ভাইদের সাথে। তারপরে কারিগরিতে আমি 38তম বিসিএস নন ক্যাডার থেকে ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করলাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে। তারপর 43তম বিসিএস এ, আমার 43তম বিসিএস এর মাধ্যমে আসলে আমার বিসিএস যাত্রাটা শেষ। কিন্তু শুরু যদি বলি, তাইলে সেই 36তম, হয়তো আমি অ্যাপ্লাই করেছিলাম 36তমতে। 37তম থেকে বিসিএস জার্নিটা আমার ফুল সুইং এ ছিল। কিন্তু বাই লাক হয়তো শেষ বিসিএস এ আমি পেয়েছি, সেজন্যই আমি কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তার নিকট। আর তারপর হচ্ছে এখন যেহেতু শিক্ষকতা প্রায় 3 বছর 4 বছর থেকেই শিক্ষকতা, আরো যদি বলি যে সেই বিশ্ববিদ্যালয় থেকেই সুটন ভাই বা আমরা যারা আসলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলাম, তাদের আসলে শিক্ষকতা শুরু তখন থেকেই। তো এখনো চেষ্টা করি যারা আমার সহযোদ্ধা, আমি বিসিএস এর যারা সহযাত্রী, তাদেরকে মোটামুটি নিজের মতো করে আমার নিজের প্র্যাকটিক্যাল নলেজ থেকে যতটুকু পারি আপনাদের সাথে চেষ্টা করি নলেজ শেয়ার করার। আপ টু ডেট অনেকেই ছোট ভাই ব্রাদার যারা আছেন জানাশোনা, তারা অনেকেই বিভিন্ন জিনিস জানতে চান। সেদিন শিপন ভাই বললো যে একটা সেশন, শিপন ভাই যেহেতু সাবজেক্টিভে আপনার ইংলিশ আছে আর বিশেষ বিসিএস, সেক্ষেত্রে 200 মার্কের উপরই আপনি একটু বিভিন্ন কোয়েরি আছে আমাদের, আপনি আপনার জানা মতো যা জানেন সেটাই শেয়ার করবেন।
তো আমি মূলত আমি আলোচনা এক পাক্ষিক একটু আলোচনা করব সুজন ভাই, নাকি আপনি কোয়েশ্চেন বেসড আলোচনা করব? কারো আমাদের যদি কিছু কোয়েরি থাকে। আমাদের কিছু প্রশ্ন আছে এবং আমাদের যেহেতু গুগল মিটে আমাদের একটা টাইম লিমিটও আছে, জি জি আমরা মনে হয় অ্যারাউন্ড প্রায় 15 মিনিটস এখানে সময় হয়তো বা টেকনিক্যাল কারণে সময় নষ্ট মানে অপচয় করেছি বলা যায় না, মানে ইনভেস্ট করেছি। যাই আচ্ছা হোক, আচ্ছা এখানে আমরা আচ্ছা আচ্ছা জানি আচ্ছা। যে 200 নম্বরের পরীক্ষা হবে। 200 নম্বরের জি জি পরীক্ষাতে জি 100 নাম্বার হচ্ছে সাবজেক্টিভ এবং বাকি 100 নাম্বার জি হচ্ছে জি নন সাবজেক্টিভ। জি আচ্ছা, আমরা আপনার কাছ থেকে জানতে চাই 100 নাম্বারের যে নন সাবজেক্টিভ যে পার্টটা আছে ওইটা জি জি। মানে অল্প সময়ের মধ্যে মানে এখনকার হ্যাঁ। ছাত্রছাত্রীরা কিভাবে প্রস্তুতিটা নিবে, আর হচ্ছে সাবজেক্টিভে ওভারঅল কিভাবে প্রস্তুতিটা নেবে, মানে বাকি আচ্ছা আচ্ছা আচ্ছা। অংশটুকু টোটালি আপনার। আমার আরো কিছু প্রশ্ন আছে হয়তো বা আপনাকে, আপনি এগুলোর সাথে খুব জি পরিচিত। অবশ্যই। আপনিও বা আমরাও বড় ভাইদের এই ধরনের প্রশ্ন করতাম। কেউ এখন নোট করে পড়বে কিনা, তারপরে জি কি জি কি জি। বই কিনবে, বেসিক্যালি এটা ইম্পর্টেন্ট। সবার মধ্যে এখন এক ধরনের পেরেশানি, বই কি কি কিনবে, সাবজেক্টিভ বই ডাইজেস্ট পড়লে রাইট এখন রাইট কাজ হবে কিনা। তারপরে রাইট। বিশেষ করে ম্যাথের প্রিপারেশন, যারা অনেকে আছে ইংরেজিতে পড়াশোনা করেছে, হুম হুম আর্টস ফ্যাকাল্টির বা আর্টস হুম। ব্যাকগ্রাউন্ডের, এখন ম্যাথের বেসিক ভালো না, ম্যাথটার বেসিকটা রাইট। তৈরি করা দরকার, নাকি ম্যাথটা এমনি এমনি একটা লামসাম দিয়ে পার হয়ে যাবে। এরপরে তো সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক প্রিপারেশন, এটার মধ্যে আবার সাহিত্য পার্ট আছে, গ্রামার পার্ট আছে। এই এই ধরনের রাইট কিছু রাইট। প্রশ্ন আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পেয়েছি প্রার্থীদের কাছ থেকে। আমরা আপনার কাছ থেকে এ ধরনের কিছু উত্তর মানে একটু সবিস্তার আলোচনা প্রত্যাশা করছি। 45 মিনিট ধন্যবাদ সময় পাবো, হয়তো বা সুজন 40 ভাই। মিনিটের মতো হ্যাঁ সময় পাবো। হ্যাঁ। হ্যাঁ। ধন্যবাদ সুজন ভাই। আচ্ছা। আসলে আমি সাবজেক্টিভের উপর মেইনলি মানে একদম গুছিয়েছি। বেশ, আসলে সাবজেক্টিভেও যদি আলোচনা করি, সেটা আমার আলোচনা হচ্ছে 2 ঘন্টার। সেটা সামারাইজ আমি করার চেষ্টা করব। তবে প্রথমেই আমি 100 মার্ক নন সাবজেক্টিভ যে বিষয়গুলা, সেটা নিয়ে আমি আলোচনা করি। শুরুতেই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এখানে 2 থেকে 3টা গ্রুপ আছে, যারা আমরা 49তম বিসিএস এর। প্রথম গ্রুপ আছে যারা আমরা বিসিএস এর লাইনে আগের থেকেই আছি, এবং এই স্পেশাল বিসিএস আমরা পাচ্ছি। তো খুবই স্বাভাবিক কারণেই তারা এগিয়ে থাকবে। এবং আরো অনেকেই আছে যারা 48তম বিসিএস বা 47তম বিসিএস টার্গেট রেখে পড়তেছেন। আবার আরেকটা গ্রুপ আছে যে 49তম আমি পেয়েছি, এটাই আমার প্রথম অর্থ। তাহলে মোটা দাগে এই 3টা গ্রুপ আমরা আছি এই বিসিএস জার্নিতে, এবং সবসময় এরকম থাকে। তো যারা আগের থেকে প্রিপারেশন নিচ্ছেন, খুবই স্বাভাবিক কারণেই তারা 100 মার্কসে আপনাদের দুশ্চিন্তার খুব বেশি কারণ হবে না। আপনারা এগিয়ে থাকবেন, এবং সিলেবাসটা যদি অ্যানালাইসিস করেন, আপনারা অবশ্যই যারা আহ, ইতিমধ্যে আবেদন করেছেন কিংবা সিলেবাসও দেখেছেন, তো ওইগুলো আমাদের নর্মাল যে 200 মার্কসের যে সিলেবাস, খুব বেশি পার্থক্য নাই, মার্কস হয়তো কম। সেখানে আমি একদম সিলেবাস ধরে ধরে আমি একটু শুরু করার চেষ্টা করব। যে বাংলার জন্য যে জিনিসটা আমাদের এখানে, যে 15 মার্কসই হচ্ছে ব্যাকরণ, এবং সাহিত্য অংশে 5 মার্ক। তো আমি এখানে প্রিপারেশনটা কিভাবে নিবেন, যদি আমার অভিজ্ঞতা থেকে বলি, বা স্পেশাল বিসিএস গুলা যেরকম হয়ে থাকে, সেখানে সাবজেক্টিভে একটা গুরুত্ব দিয়ে থাকলেও এখানে 100 মার্কসটাও অনেক গুরুত্বপূর্ণ। তো সেখানে বিগত বছরের যে আমি গুরুত্ব দিব 35 থেকে 43তম, 44তম, বা সর্বশেষ 46তম হয়ে গেল। তাহলে 46তম পর্যন্ত আমার পরামর্শ থাকবে, আপনারা যারা পুরাতন কিংবা নতুন, সবার জন্যই, যে আপনারা এইগুলার বিগত বছরের কোয়েশ্চেন গুলা একদম ব্যাখ্যা সহ আপনারা পড়ার চেষ্টা করবেন। যদি আপনার ব্যাকরণ বই যদি বলি, আমরা বাজারে তো বই আছেই, এগুলা অ্যাভেলেবল, আপনাদের যার যেটা পছন্দ বা আপনারা যেটা কিনেছেন সেটা থেকেই পড়েন। তবে আমি 19-এর 2010 বা 12 সংস্করণ, 2010 বা 12 সালের যে সংস্করণ বইটা, আমি ওইটাতে খুবই গুরুত্ব দিব। যেই টপিক গুলা আছে সেগুলা ইন্টারমিডিয়েটে একদম সিলেবাস অনুযায়ী, আহ, প্রয়োগ ও অপপ্রয়োগ, বানান, বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীত শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস, এগুলো আমাদের আসলে একদম চেনা টপিক। তো আমার পরামর্শ থাকবে, আপনারা মূল বইটাতে ফোকাস করবেন। মূল বইটার বাইরে ঘুরে ফিরে আসলে খুব বেশি কোয়েশ্চন আসে না। যদি আমাদের বেসিক ধারণা ক্লিয়ার থাকে, আমার মনে হয় এগুলা ইজিলি আপনারা পারবেন। আর সাহিত্যের যে অংশটা, এখানে 5 মার্কের জন্য আপনি বলতে পারেন যে সাগর, সিলেবাস কিন্তু সাগর। তো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, আপনারা বিগত বছরের কোয়েশ্চেন গুলা ব্যাখ্যা সহ যদি পড়েন, এই 5 মার্কের মধ্যে অন্তত 3 আপনাদের কভার করা সম্ভব। সেক্ষেত্রে হিউজ সিলেবাস, অনেক সাহিত্য, অনেক, আমরা ওরা 11 জন আমরা বলে থাকি যে সাহিত্যিক,
তাদের মধ্য থেকেই পাবেন। প্রাচীন মধ্যযুগ থেকে আপনি একটা দুইটা কোয়েশ্চেন পাচ্ছেন, আধুনিক যুগ সাগর কিন্তু সে অনুযায়ী। তো আমার পরামর্শ থাকবে, আমি যে স্ট্র্যাটেজি সবসময় বিসিএস এ ফলো করতাম, আমাদের সময় আধুনিক যুগ থেকে 15 আর হচ্ছে মানে পূর্ণাঙ্গ সিলেবাস যেটাকে বলতেছি, সেখানে 5 মার্ক কিন্তু প্রাচীন এবং মধ্য। কম্পারেটিভলি প্রাচীন এবং মধ্যযুগে এই 5 মার্কের জন্য আপনার কিন্তু সিলেবাসটা শর্ট। সেক্ষেত্রে আমি এখন বলবো যে এখান থেকে আপনারা দুইটা কোয়েশ্চেন পেতেও পারেন। তো বিগত বছরের কোয়েশ্চেন প্লাস ইম্পর্টেন্ট সাহিত্যিক আমাদের দেখলেই হবে প্রাচীন এবং মধ্যতে। তারপর ইংরেজি অংশ যে যদি আলোচনা করি, সেখানে হচ্ছে 20 মার্কস কিতাব, এবং ওখানে হচ্ছে লিটারেচার 5 মার্কস। লিটারেচার 5 মার্কসে একদম বেসিক থেকে রাইটিং, যেগুলো হচ্ছে রোমান্টিক পিরিয়ড, আমি যদি খুব বেশি মোটা দাগে বলি, রোমান্টিক পিরিয়ড, তারপর হচ্ছে লিটারেরি এইজ, লিটারেরি টার্মস, ওগুলো আমি পদ সংশ্লিষ্ট বিষয় আমি ডিটেলস আলোচনা করব। এগুলো আপনাদের দেখলেই হবে। এবং 35 থেকে 46, আবারও বলছি 35 থেকে 46-এর যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করলেই দেখবেন যে রোমান্টিক থেকে একটা দুইটা প্রশ্ন থাকে, সেখানে আপনার 5 মার্কের থাকলেও রোমান্টিক থেকে একটা প্রশ্ন আসবে, মাস্ট আসবে। রেনেসান্স যেটাকে বলি, রেনেসান্স বা শেক্সপিয়ারিয়ান পিরিয়ড, এই জায়গা থেকে আপনাদের একটা প্রশ্ন পাবেন। তার মানে রোমান্টিক থেকে পাবেন একটা, শেক্সপিয়ার থেকে একটা পাবেন। তার মানে আধুনিক যুগে কয়েকজনই আছে, ডব্লিউ.বি. ইয়েটস, তারপর টি.এস. এলিয়ট, এই মোটা দাগে কয়েকজন রাইটার আপনারা যেগুলা সবসময় কমন মনে করেন, সেইগুলাই বিসিএস এর সিলেবাসে, রিটেন সিলেবাসটাই হচ্ছে আসলে পদ সংশ্লিষ্ট বিষয় দিয়েছে। ওই রাইটার থেকেই আপনাদের মোটা দাগে যে ইম্পর্টেন্ট, যেমন চার্লস ডিকেন্স, তার একটাই গ্রেট এক্সপেকটেশন, এর বাইরে আপনার লাগবে না। এই 5 মার্কের জন্য এর বাইরে পড়া লাগবে না। ডব্লিউ.বি. ইয়েটস এর যে ইম্পর্টেন্ট কবিতাগুলা, যে এটার রাইটারকে, আসতে পারে রোমান্টিক এইজের লেখককে, এই টাইপের নর্মাল যে কোয়েশ্চেন গুলো আসে, বা যে কোনো লিটারারি টার্মস আসতে পারে আপনার, যে ইউফেমিজম কি কিংবা লিটারেশন কি, এই টাইপের একটা প্রশ্ন থাকতে পারে। তাইলে এখানে 5 মার্ক আপনার খুবই সহজ। আর গ্রামারের যে জিনিসগুলা বেসিক, পার্টস অফ স্পিচ থেকে, তারপর ইডিয়ম, ফ্রেজ, ক্লজ, কারেকশনস, সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশন, তো এগুলাই মোটা দাগে আপনাদের যেগুলো হচ্ছে যে কোনো একটা বই, বাজারের অনেক বই আছে, কম্পিটিটিভ এক্সাম আমরা সেই ছোটবেলা থেকেই পড়ে আসছি, বা বাজারে মাস্টার আছে, এগুলা বই থেকে আপনারা এই বেসিক টপিক গুলা পড়ে নিলে আমার মনে হয় এগুলা নিয়ে খুব বেশি হয়রানি করা লাগবে না। এই ইংলিশ পার্টটা, যেটা কম্পালসারি পার্টটা আছে, এবং আমি মনে করি যে আপনার স্পেশালি 35তম থেকে একটা কিন্তু বিসিএস এর যুগে আমরা বলি যে একটা আমূল পরিবর্তন। তো এজন্য এখন যে বিসিএস গুলা হচ্ছে, কোয়েশ্চেনের যে প্যাটার্নটা বা সিলেবাস, সো আপনাকে পূর্বের বিসিএস গুলা দেখার দরকারই নেই। 35 থেকে 46 পর্যন্ত যে কোয়েশ্চেন গুলো আসছে, কোয়েশ্চেন গুলা ব্যাখ্যা সহ যদি আপনারা পড়ে থাকেন, আমার মনে হয় ইংলিশের প্রস্তুতিটাও খুব বেশি ভালো হবে। তারপর দেখেন, বাংলাদেশ বিষয়াবলী যদি আমরা একটু আলোচনা করতে যাই, তাহলে দেখা গেছে সিলেবাস আমাদের আগে যা ছিল 9টা টপিক, সবগুলোই আছে। এখানে যে জিনিসটা একটু পরিবর্তন আসছে, যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান 2024 পরবর্তী এবং সংস্কার প্রস্তাবনা। তার মানে এখান থেকে বিভিন্ন প্রশ্ন যেগুলো আসতে পারে, যে জুলাইয়ের বিভিন্ন শহীদদের নাম, তারপর হচ্ছে বিভিন্ন সংস্কার প্রস্তাবনা, কিংবা বিভিন্ন কমিশন, বিভিন্ন কমিশনের প্রধানকে, জনপ্রশাসন সংস্কার কমিশন অন্যতম একটা, তাইলে এই সংস্কার কমিশনের প্রধানকে কিংবা সদস্য সচিবকে, তারপর বর্তমানে পে কমিশন গঠন করা হয়েছে, যেহেতু 49তম সামনে, পে কমিশনের প্রধানকে এটা আসতেই পারে। হ্যাঁ, সাবেক অর্থ সচিব আমাদের শ্রদ্ধা স্যার জাকির আহমেদ খান। তাইলে এইগুলা প্রশ্ন হচ্ছে বেসিক সাম্প্রতিক, প্লাস হচ্ছে এই যে সংস্কার বলেন বা সংস্কার প্রস্তাব বলেন, সংবিধান প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকার সহ রাষ্ট্র পরিচালনা মূলনীতি সমূহ সংবিধান থেকে প্রশ্ন আসবে। 2 মার্ক মানে 2 মার্কই থাকবে। তারপরে হচ্ছে আপনাদের জাতীয় বিষয়াবলী, কৃষি, অর্থনীতি। তো কৃষিতে যেই জিনিসগুলো আমরা দেখেছি, যে সাধারণত শস্যের নাম কিংবা গবেষণা ইনস্টিটিউট কোনটা কোথায়, এই টাইপের যে বেসিক কোয়েশ্চেন গুলা আমাদের পূর্ণাঙ্গ সিলেবাসে যে টাইপের পড়াশোনা করেছি আমরা, সেভাবেই কিন্তু প্রস্তুতি নিতে হবে। রাজনৈতিক ব্যবস্থা, তারপর রাজনৈতিক ব্যবস্থা মধ্যে যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে বর্তমানে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এনসিপি। হ্যাঁ, এনসিপিটা ইম্পর্টেন্ট সাম্প্রতিক, প্লাস হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে এনসিপির মার্কা কি, বা এই টাইপের যে সাম্প্রতিক বিষয়গুলা, এবং রিলেশন থাকতে পারে। তারপর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে, যেমন পিআর, তার মানে পিআর ইলেকশন যখনই আসবে, আমাদের ইলেকশন কমিশনটা খুবই গুরুত্বপূর্ণ। তখন পিআর পদ্ধতিতে ইলেকশন, এই জিনিসটা কি, তার মানে সাম্প্রতিক যে জিনিসগুলো আলোচনা হচ্ছে, এই জিনিসগুলাই আমাদের মেইনলি বাংলাদেশ বিষয়গুলির জন্য আপনারা গুরুত্ব দিতে পারেন। সেক্ষেত্রে আমি যদি বুকস বলেন
বুকস সচরাচর আপনারা বাজারে যা পাওয়া যায় যে কোনো একটা পড়লেই হবে, আলাদা কিছু নাই। তবে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই পত্রিকাতে। আপনি যদি কারেন্ট অ্যাফেয়ার্স কিংবা রেগুলার একটা পত্রিকা অন্তত পড়েন, তাহলে দেখবেন যে সাম্প্রতিক আন্তর্জাতিক এবং বাংলাদেশের অনেক জিনিস কভার হচ্ছে। অনেকে মনে করেন, একটা ধারণা আছে যে সাম্প্রতিক মানে হচ্ছে পত্রিকা পড়বো শুধু সাম্প্রতিক জিনিস, কিন্তু না। আপনি যদি দেখেন গাজা ইসরায়েলের যে বিষয়গুলা, সেখানে একটা টপিকে যখন একটা সম্পাদকীয় আপনি পড়বেন, তখন দেখবেন সেই 1948 থেকে শুরু হয়ে 2025 পর্যন্ত আলোচনা। তাহলে সাম্প্রতিক পত্রিকা পড়া মানেই কিন্তু সাম্প্রতিক আলোচনা না। আপনি যখন একটা সম্পাদকীয় পড়বেন, তখন আপনি মোটা দাগে তার হিস্ট্রিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটা আছে পুরোটা কিন্তু উঠে আসে। তো আমি বাংলাদেশ এবং আন্তর্জাতিকের প্রিপারেশনের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিই আমি আপনার পত্রিকাতে। তারপরে আছে বিভিন্ন চ্যানেল, যেমন মোহাম্মদ মিরাজ মিয়া, সম্ভবত ইউসুফ সুটন ভাইয়ের ছোট ভাই। হ্যাঁ, তো তার ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন। আমি পার্সোনালি খুব উপকৃত হয়েছি। তারপর বিজনেস স্ট্যান্ডার্ডেও বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে খুব সুন্দর আলোচনা করে। তো এগুলা আপনারা ইন্টারন্যাশনালের জন্য আমার মনে হয় এগুলা ফলো করলেই এনাফ। আর ইউসুফ সুটন ভাই একটা কথা বলেছিলেন যে নোট করবো কিনা। এখন আসলে যারা নতুন, স্পেশালি তাদেরকে আমি এই সময় নোট করার পরামর্শ দিব না। অক্টোবরের 17 তারিখ মোস্ট প্রবাবল একটা ডেট দেওয়া আছে পিএসসি, এবং পিএসসি এখন যে গতিতে আগাচ্ছে ধরে নিতে পারেন ওই সময় পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে আগস্ট সেপ্টেম্বর 2টা মাস। হ্যাঁ, অক্টোবর তো আসলে পরীক্ষার মাস, ওইভাবে সময় পাওয়া যায় না রিভিশনের টাইমে। তো নোট করার মতো খুব বেশি প্রয়োজন নাই। তবে পত্রিকার থেকে কিংবা বাংলাদেশ বিষয়াবলী বা ইংলিশের যে জিনিসগুলা গুরুত্বপূর্ণ আপনি মনে করেন যে আপনার শেষ মুহূর্তে দেখা দরকার, সেগুলা পড়ার সময় একটা ডায়েরি কিংবা একটা আলাদা খাতাতে আপনি এটা লিখে রাখতে পারেন। এগুলা হচ্ছে আপনার খুবই উপকৃত হবেন আপনারা। এবং আমার এই অভ্যাস ছিল, আমার নোট করার অভ্যাস ছোটন ভাই সেই মানে ক্লাস 5 থেকে। আমি নোট ছাড়া পড়তে পারি না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা নোট করতে পারেন, যাদের অভ্যাস আছে তারা একটু করবেন। আর গাণিতিক যুক্তি, হ্যাঁ, গাণিতিক যুক্তি নিয়ে আমাদের স্পেশালি আর্টস কমার্সের যারা আছি তাদের আমাদের একটু ফোবিয়া আছে যে অল্প সময়ে ম্যাথ করবো কিনা। তো আমি এখানে গুরুত্ব দিব যে একদম বেসিক যে জিনিসগুলা, সূত্র, লসাগু, সূচক, লগারিদম, তারপর হচ্ছে জিওমেট্রিক থেকে কিন্তু ইজিলি পারা যায় মোটামুটি যে বেসিক কোয়েশ্চেন গুলো আসে। সেক্ষেত্রে জিওমেট্রিটাতে একটু গুরুত্ব দিতে পারেন। সেট, বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যান, সম্ভাব্যতা এই সময়ে দরকারই নাই, যারা আমরা নতুন তাদের এগুলা টাচ করারই দরকার নাই আমি মনে করি। আর হচ্ছে আপনার স্পেশালি মেন্টাল এবিলিটি তো 10, সেগুলা বিগত বছরের কোয়েশ্চন, সেটা 35 না, শুধু যদি সম্ভব হয় 10তম বিসিএস থেকে শুরু করে 46তম মেন্টাল এবিলিটি যা আসছে সেগুলা অ্যাসিউরেন্স বইটা, আমি অ্যাসিউরেন্স কিংবা অরাকল থেকে আপনি আলাদা সেগুলা পরে আপনারা প্রিপারেশন নিতে পারেন। তবে বিগত কোয়েশ্চন বেসডই হয়। আমাদের নর্মাল মেইন স্ট্রিমে যে 100 মার্কের মধ্যে 50 মার্কের যে মেন্টাল এবিলিটি হয়, সেগুলাতেও কিন্তু বিগত বছরের কোয়েশ্চন থেকেই আসে মেন্টাল এবিলিটি। তো মোটামুটি আমি আগে যদি আমি আলোচনা করতে চাই, তাইলে 100 মার্কের বিষয়ে আপনাদের পরামর্শ। আমরা একটু ধৈর্য ধরি, সম্ভবত নেটওয়ার্কে অসুবিধা হচ্ছে, তো একটু সময় দিই আমরা। শিপন ভাই ডিসকানেক্ট হয়ে গেলেন, সম্ভবত নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু আছে। নেটওয়ার্ক, আপনাদের প্রশ্ন থাকলে আমাকে করে রাখেন, আমি পরে। শিপন ভাই আবার আসছে। আহ, ভাই, আমাকে শোনা হ্যাঁ, যাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি, জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, নেটওয়ার্ক কি চলে গেছিল আমার মনে হয় নেটওয়ার্ক নাকি? চলে গিয়েছিল, জি জি। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আমরা এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, যতক্ষণ আপনার আলোচনা করলাম স্ক্রিন, 100 মার্কস, এগুলা কি ক্লিয়ার ছিল? কথা কি শোনা গেছিল?
হ্যাঁ, আমরা আমরা শুনতে পেয়েছি। আর জি আমি শুনতে আমি পেয়েছি। সামারি করেছি, অসুবিধা নাই। সামারিটা আমরা আচ্ছা আচ্ছা যদি সময় পাই হয়তো বা বলবো, আচ্ছা বা আচ্ছা, না হ্যাঁ থাকলে হ্যাঁ। আমি পোস্ট আকারে আর সামারিটা দিয়ে দিব। কারো যদি কোয়েশ্চন থাকে, অবশ্যই হ্যাঁ, মানে হ্যাঁ। কোয়েশ্চন গুলা করবেন স্পেসিফিক। জি। মানে একপাক্ষিক আলোচনাটা কি হয়, অনেক সময় অনেক কিছু মিস আপনারা যায়, এবং প্রশ্ন কোয়েশ্চন। টাইপ করে রাখতে পারেন, তাহলে ধরেন হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ, একবারে ফ্লোর দেওয়া কোয়েশ্চন হয়তো বা, বেসড হলে সেশনটা জি, বেশি ফ্রুটফুল হবে। নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো বা আমাদের ভয়েস ট্রান্সফরমেশনে অসুবিধা থাকতে পারে। তো আপনারা যদি আমাদেরকে মেসেজে প্রশ্নগুলো দিয়ে রাখেন, আমরা ওয়ান বাই ওয়ান প্রশ্নগুলো আমরা বললাম, তারপরে সেগুলো প্রোভাইড করা গেল, উত্তর পাওয়া গেল, কোনো সমস্যা হবে না। জি শিপন ভাই, আচ্ছা, প্লিজ ক্যারি অন। এটা ছিল মোটা দাগে আমাদের যে 100 মার্কসের। আচ্ছা, ক্যামেরা কি অফ করে দিব আমারটা একটু? হ্যাঁ, দিতে পারেন। তা বা আমরা আমরা কি এখন মেইন আলোচনায় চলে যাব? এই না, সমস্যা ইংলিশ নাই, কোনো কিছু। আমার কি স্ক্রিন শেয়ার হয়েছে? স্ক্রিন শেয়ার হয়েছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে যেটা বললাম যে 100 মার্কসের তো আলোচনাটা আপনারা শুনলেন, যে সংক্ষেপেই বলার চেষ্টা করেছি। আসলে সাবজেক্ট ওয়াইজ একদম টপিক ওয়াইজ বলতে গেলে তো আসলে অনেক সময়ই জি লাগে। জি, না তবে আমি যেটা গুরুত্ব দিব, যে আপনাদের 100 মার্কসে কিন্তু অনেকেই এগিয়ে থাকবে, এবং এই 100 মার্কসে এগিয়ে থাকা লাগবে। দেখা গেছে এটা তো কম্পালসারি পার্ট। সাবজেক্টিভে অনেকেই দেখা গেছে আমরা ইউনিভার্সিটিতে যারা ফাঁকিবাজি করেছে, সেক্ষেত্রে একটু ইন ডেপথ কোয়েশ্চেন যদি আসে প্রত্যেকের সাবজেক্ট রিলেটেড, দেখা গেছে তখন ওখানে অনেক জিনিসই পারা যাবে না। এটাই বাস্তব। হ্যাঁ, অনেকে মনে করেন যে আসলে আমি ইংরেজি পড়েছি বা আমি বাংলা পড়েছি, তার মানে আমার ওই 100-তে 90 পাওয়া যাবে, 90 পেতে হবে, 90 পেয়ে যাব। আসলে এরকম ধারণাটা খুব বেশি কার্যকরী না। আমার মনে হয় যে যারা আগের থেকে পড়েছেন, কিংবা যারা অনার্স মাস্টার্সে যারা ফাঁকিবাজি করে নাই, হ্যাঁ, ওনারাই হচ্ছে এই সাবজেক্টিভ 100-তে খুব ভালো করবে, এবং এটাই সম্ভাবনা বেশি। তবে এখন হচ্ছে যে মূলত সুজন ভাই, জি। আমি কি আমাদের পদ সংশ্লিষ্ট যে 100 সেটাতে আলোচনায় যাব? হ্যাঁ, এর আগে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, জি 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 জি, ধরেন শিওর। 100 হলো সাবজেক্টিভ এবং আরেকটা 100 হলো নন সাবজেক্টিভ। আলাদা আলাদা জি ভাবে ভাই। তো 5 নাম্বার হওয়ার কোনো চান্স নাই। নতুনদের প্রশ্ন না না থাকতে না, পারে কোনো এরকম। সুযোগ নেই। মানে 200 না। নাম্বারে ধরেন কেউ যদি 110, 120 যেরকম কাট মার্কস হয়। জি, আচ্ছা, 100 এখন প্লাস মানে। 100 প্লাস হলি, যাই হোক, এটা তো প্রশ্নের উপরে ডিপেন্ড করে। জি ধরেন জি। এরকম কি কখনো হতে পারে যে ইংলিশ সাবজেক্টের জন্য আলাদা কাট মার্কস, তারপরে বাংলা হিসাব বিজ্ঞানের জন্য আলাদা কাট মার্কস, এরকম কি হওয়ার চান্স আছে? না 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 না, কমন, বিসিএস এরকম কম্বাইন্ডলি, কিছুই তাই না। না? জি, কম্বাইন্ড, এবং কম্বাইন্ড। যে জিনিসটা হচ্ছে, এটা তো লিখিত পরীক্ষা, এটা এমসিকিউ টাইপ আমরা বলতেছি, কিন্তু হুম। এটাই কিন্তু লিখিত পরীক্ষা। জি জি জি। যে আসলে ওভারঅল যে রেজাল্টটা তৈরি হবে সেটা 200 প্লাস 100, হুম হুম তার মানে 300 মার্কস। হুম আপনার কিন্তু মেরিটটা করবে 300 মার্কসের উপর। হুম 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 সেখানে আলাদা কিছু নাই, প্রত্যেকটা এমসিকিউ আসলে গুরুত্বপূর্ণ। হুম। এটাকে রিটেন হিসেবেই নিতে হচ্ছে। ওকে। ও ঠিক আছে ভাই, আপনি তাহলে সাবজেক্টিভে ক্যারি করেন। আমাদের সময় এখানেও মনে হয় কিছু পাবো না, 20 মিনিটের মধ্যে করলে ভালো হয়, পরে আমরা আহ, প্রশ্ন শুনতে আচ্ছা আচ্ছা পারবো। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি একটু জি মানে ট্রাই করি। জি জি, আর থ্যাংক যদি ইউ। খুব বেশি হয়, আচ্ছা, 20 মিনিট মোটামুটি পাবো তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম হবে, আমি এট একদম। এ গ্ল্যান্স আমি একটু বলি। ওকে। তাইলে যেটা হচ্ছে যে এখন আমি ইংলিশ বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। সিলেবাসটা ইতিমধ্যে আপনারা যারা ইংরেজির, তারা অবশ্যই সিলেবাসটা দেখেছেন। তা আমি খুব বেশি ইন ডেপথ আলোচনা করবো না, সিলেবাসটা আপনার জানাই আছে, আমার বলার কিছু নেই। যে দুইটা পার্টে বলছে, আমি এখানে একসাথে 4টা পার্ট বলি। সেটা হচ্ছে শেক্সপিয়ারের 25, রোমান্টিক পিরিয়ডে 25, ভিক্টোরিয়ান 25, এবং মডার্নে 25। তাইলে এখানে সিলেবাসটা আপনার দেয়াই আছে, যে শেক্সপিয়ারের 5টা প্লে থেকে আসবে। 5টা প্লে: হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার, অথেলো, এবং টেম্পেস্ট। এখানে 4টাই কিন্তু ট্র্যাজেডি, একটা মাত্র এই আপনার কমেডি আছে, টেম্পেস্ট। এবং শেক্সপিয়ারিয়ান যে প্লে গুলা, এখানে আমি শুরু থেকেই যেটা বলতে চাই, যে শেক্সপিয়ারটাই আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। ভাবার কোনো কারণ নেই যে না আমি শুধু শেক্সপিয়ার পড়বো, এরকম না। এখানে তো 100 মার্কস, এখানে 25 হচ্ছে শেক্সপিয়ারে, রোমান্টিকে হচ্ছে 25, হ্যাঁ, ভিক্টোরিয়ানে 25, মডার্নে 25। এখন আমার যে পরামর্শ থাকবে, যাদের মাস্টার্স এই সিলেবাসে যাদের লিটারেচার ছিল, তারা কিন্তু একটু এগিয়ে থাকবে ছোটন ভাই। কারণ আমাদের মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলা, এই যে শেক্সপিয়ারের যে প্লে গুলা সবই মাস্টার্সের সিলেবাস। তো আমার প্রথমেই পরামর্শ থাকবে যে মাস্টার্সের সিলেবাসটা আপনারা যেভাবে পড়েছেন, যার যে নোট ছিল কিংবা যে সাজেশন করেছেন, আপনারা সেগুলাই রিভাইজ দিবেন।
এই শেক্সপিয়ারের জন্য। তারপরে রোমান্টিক পিরিয়ডে এগুলো আমরা কিন্তু অনার্স মাস্টার্স অনার্সই পড়েছি, এখানে মাস্টার্স এর কিছুই নাই, এখানে মাস্টার্স এর থাকে না সাধারণত। যে জন মিল্টন, প্যারাডাইজ লস্ট, এগুলো অনেকেই আমরা ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের অথবা থার্ড সেমিস্টারে সেকেন্ড ইয়ারে থার্ড সেমিস্টারে আমরা পড়েছি, আমার যতদূর মনে পড়ে রোমান্টিক পিরিয়ড আমরা। তারপর হচ্ছে জোনাথন সুইফট, উইলিয়াম ওর্ডসওয়ার্থ, এস.টি. কলিরি, জন কিটস এর এখানে কিন্তু বলা আছে সিলেকশন সিলেবাসে। তো সিলেকশন বলতে এখানে জন কিটস এর যে ইম্পর্টেন্ট জিনিস, অন্যগুলা তো দেয়াই আছে, শুধু জন কিটসে বলছিল সিলেকশন। সিলেকশন যদি করে পিএসসি, সেক্ষেত্রে আমাদের সিলেবাসটা ফলো করে, যে আমরা ইউনিভার্সিটিতে কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি কি পড়ানো হয়েছে। তো সেখানে মোটা থেকে আমি 3টা কবিতা দিয়েছি, যে ওড টু নাইটেঙ্গেল, ওড অন গ্রেসিয়ানা, ওড টু আ স্কাইলার। এই জিনিসটা হচ্ছে একটু বেশি গুরুত্ব দিতে হবে, এই 3টা কবিতা দিয়ে গুরুত্ব দিলে না। তারপর উইলিয়াম ওর্ডসওয়ার্থ থেকে যদি আমরা বলি, যে টিনটার নেবে, এখানে দেওয়া আছে সিলেবাসে ওর্ডস, ইমমর্টালিটি, এই দুইটা, এখানে দুইটা, প্যারাডাইজ লস্ট আর হচ্ছে গালিভার্স পাবেল, এই দুইটা হচ্ছে উপন্যাস আছে। আর জেইন অস্টিনের প্রাইড এন্ড প্রেজুডিস, থেকে প্রশ্ন থাকবে। শিপন ভাই, আমি আপনাকে যদি একটু থামাই, আপনার ভিডিওটা অফ করে দেন। আপনি শুধু স্ক্রিন শেয়ারটা অন রাখেন, হয়তো বা নেটওয়ার্কের কারণে, তাহলে নেটওয়ার্কের উপরে প্রেসারটা কম যাবে। হ্যাঁ, জি জি, অফ করে দিই। ওকে ওকে, চলবে। ঠিক আছে, জি জি, থ্যাংক ইউ। জি জি, প্লিজ। তো যে জিনিসটা হচ্ছে, আমি একটু এক নজরে একটু সিলেবাসটা দেখলাম, যে ভিক্টোরিয়ানে যদি আমরা যাই, রোমান্টিকের পরে ভিক্টোরিয়ান যদি যাই, দেখবেন আলফ্রেড টেনিসন থেকে দেওয়া আছে 3টা কবিতা, ইউলিসিস, লুটাসিটাস, টিটোনাস। এগুলো কিন্তু আমরা অনার্সে জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা পাবলিকে আমরা পড়েছি। তো আমার এক কথা আমি বারবার বলবো না, তারপর আবার রিমাইন্ডার করে দিতে চাই, আপনারা যে টুলস থেকে আপনারা যেভাবে পড়েছিলেন, আপনারা সেগুলা গুছিয়ে নিন। আমার প্রথম কথাই হচ্ছে যে আপনারা সিলেবাসটা, এবং আপনাদের যদি সেই নোটস গুলা থাকে, যারা সদ্য পাস করেছেন তাইলে অবশ্যই আছে, সেগুলোই পড়েন। তারপরেও আমি কিছু পরবর্তীতে কিছু আমি বুক লিস্ট কিংবা কিছু ইনস্ট্রুমেন্ট আমি বলার চেষ্টা করব। রবার্ট ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড, এই 3জন, এবং চার্লস ডিকেন্সের এখানে গ্রেট এক্সপেকটেশন আর হচ্ছে টেস্ট অফ দ্য ডিয়ার বাবলস দেওয়া আছে। এই হলো আপনার সিলেবাস। তারপর হচ্ছে মডার্নে যদি দেখি, মডার্ন পিরিয়ডে ডব্লিউবিএস খুবই ইম্পর্টেন্ট। ডব্লিউবিএস এও কিন্তু সিলেকশন ছিল, আপনাদের সিলেবাসে সিলেকশন দেওয়া আছে। সেখানে আমি সিলেকশন দিলে, আমি যে কবিতাগুলো দিয়েছি এর বাইরে আশা করি কোয়েশ্চন হবে না। সেটা হচ্ছে দ্য লেক আইল অফ ইন্সপি, দ্য সেকেন্ড কামিং, সেইলিং টু বাইজেন্টিয়াম, ইস্টার 1916, আ প্রেয়ার ফর মাই ডটার, লিডা এন্ড শুয়ান, দ্য সার্কাস অ্যানিমাল ডিজার্শন, দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক হচ্ছে টি.এস. এলিয়ট থেকে, দ্য ওয়েস্টল্যান্ডটাই হচ্ছে টি.এস. এলিয়টের মাস্টারপিস। হ্যাঁ, তো ওখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন আসবে, আমি কোয়েশ্চন টাইপ যখন আমি আলোচনা করবো সেগুলো আপনাদের বলবো। এখন আমি সিলেবাসটা এক নজরে শুধু দেখানোর চেষ্টা করতেছি। তার মানে মডার্নে ডিএস লরেন্স থেকে আছে সানস এন্ড লাভার্স, জোসেফ কনরেড থেকে আউট অফ ডার্কনেস, আফটার মিলার ডেথ অফ এ সেলসম্যান, স্যামুয়েল বেকেট থেকে ওয়েটিং ফর গডর। এখন আমি যাব পরবর্তীতে, তার মানে এটা হচ্ছে আমাদের সিলেবাস। এখন আমাদের যে 100 মার্কস, আমি শুরুতেই বলে রাখি যে এখানে সাবজেক্টিভ অ্যানালাইসিস করা হবে। আপনার যেহেতু বিসিএস বিশেষ হওয়ার কারণও আছে, পদ সংশ্লিষ্ট, তাইলে আপনার এখানে 100 মার্কসের এমসিকিউ করা আর 15টা এমসিকিউ করা কিন্তু সমান কথা না। 15টা এমসিকিউ যদি করি, মোটা দাগে যত কঠিনই আসুক, দেখবেন 10টা 12টা আপনাদের কমন চলে আসে। কেন কমন আসে? একদম এজ ইউজুয়াল, কারণ জেনারেল প্রশ্ন করা হয় যাতে সবাই জানে এরকম কিছু। কিন্তু যখনই আপনার দেখবেন সাবজেক্টিভে, তখন একটু ইন ডেপথ কোয়েশ্চন হবে। তাইলে লিটারারি পিরিয়ডসটা আপনার অবশ্যই ডিটেলস পড়তে হবে। এখানে কে কোন পিরিয়ডের, যদিও আপনার ওইভাবে সিলেবাসে নাই, কিন্তু আপনাকে এটা পড়তেই হবে। এবং ইম্পর্টেন্ট রাইটার গুলা এজ ওয়াইজ, যেগুলা বিগত বছরে আমাদের কোয়েশ্চন আসছে নর্মাল বিসিএস গুলাতে, এরকম এখনো আসতে পারে। আমি যদি লিটারারি পিরিয়ডস থেকে একটু সংক্ষেপে আপনাদেরকে কিছু কোয়েশ্চন যদি আমি দেখাইতে পারি, যে কোন টাইপের কোয়েশ্চন হতে পারে। দেখেন, এখানে কিন্তু বলছে যে রাইটার বিলংস টু দ্য রোমান্টিক পিরিয়ড, এই দেখেন রোমান্টিক পিরিয়ড থেকে আসছে, যে কোন রাইটারটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড, এই টাইপের প্রশ্ন আসতে পারে। তারপর রোমান্টিক পিরিয়ড কিভাবে শুরু হয়েছে, এই প্রশ্নটাও আসছে একটা বিসিএস এ। তারপর হচ্ছে রবার্ট ব্রাউনিং, বা যে কোনো পয়েট কিংবা আপনার নোবেলিস্ট বা প্লে রাইট আপনার দিয়ে দিতে পারে, দিয়ে বলবে যে উনি কোন এজের, উনি জ্যাকোবিয়ান, উনি রেনেসান্স, নাকি রোমান্টিক, নাকি ভিক্টোরিয়ান, যা কেউ দিতে পারে। এই দেখেন জ্যাকোবিয়ান পিরিয়ডও আসছে।
অনেক সময় আসতে পারে রোমান্টিক পিরিয়ডটা কত সাল থেকে কত রেঞ্জটা। তার মানে এই এইজ পিরিয়ডটা আপনাদের যে টাইম লাইন সেটাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তিনটা জিনিস, একটা হচ্ছে টাইম লাইনটা আপনার জানতে হবে, তারপর প্রত্যেকটা এইজের একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আপনি যদি রেস্টোরেশন পিরিয়ড বলেন তাহলে এই রেস্টোরেশন পিরিয়ড হলো হু ওয়াজ রেস্টোরড, মানে কাকে রেস্টোর করা হয়েছে। তার মানে এখানে কোন চার্লস নাকি চার্লস দ্য সেকেন্ড নাকি চার্লস দ্য ফার্স্ট নাকি চার্লস দ্য সেকেন্ড, তাহলে কোন রাজাকে রেস্টোর করা হয়েছে। জ্যাকোবিয়ান এজ, এলিজাবেথিয়ান এজ, তার মানে রানী এলিজাবেথের নামানুসারে করা হয়েছে। তার মানে এই যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা খুবই ভাইটাল। যদি ইন ডেপথ কোয়েশ্চেন করে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে জানতে হবে। হুইচ পিরিয়ড ইজ নোন এজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, দেখেন একবার আসছে দ্য এলিজাবেথিয়ান এজ। এবং ইংরেজি সাহিত্যে রোমান্টিক, এলিজাবেথিয়ান এজ এগুলো তো অবশ্যই আপনাদেরকে বেশি ফোকাস করতে হবে। এবং রাইটার গুলা খুবই ইম্পর্টেন্ট, রাইটার গুলো আপনি মোটা দাগে যেগুলো ইম্পর্টেন্ট রাইটার সেগুলো আপনাকে জানতেই হবে। তারপরে দেখেন অ্যাপ্রোচ টু ইংলিশ লিটারেচার, আমি মোটা দাগে যদি টাইটেলটা বলি সেখানে আছে জনরা, তারপরে হচ্ছে লিটারেরি এলিমেন্টস। হ্যাঁ, জনরা বলতে আপনি যে কোনো একটা, এই যে মনে করেন রেইনবো, রেইনবো কি, রেইনবো নামে দুইটা জিনিস আছে, তাইলে কি রেইনবো নামে একটা নোভেল আছে, একটা পোয়েমও আছে। তার মানে রেইনবোটা দিয়ে দিল, তাইলে যদি দেয় সরাসরি আপনাকে রেইনবো কি এভাবে কখনো আসবে না, আসবে রেইনবো বাই ডিএইচ লরেন্স কি, কিংবা রেইনবো, হ্যাঁ রেইনবো যদি কবিতা আসে তাহলে রাইটারের নাম দিয়ে বলবো এটা জনরা নাকি প্লে নাকি নোভেল নাকি পোয়েম। তারপর শর্ট স্টোরি আছে, বালাদ আছে, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার লিটারেরি এলিমেন্টস। এই লিটারেরি এলিমেন্টস কিন্তু খুব ইম্পর্টেন্ট, এলিমেন্টস থেকে প্রায় কোয়েশ্চেন আসে। যে প্রোটাগনিস্ট, দেখেন সাহিত্য একটা দর্পণ স্বরূপ, আমরা সবসময়ই বলি। তার মানে একটা লিটারেচারের যে ডেভেলপমেন্ট, এখানে প্রোটাগনিস্ট আছে, এখানে অ্যান্টাগনিস্ট আছে, এখানে ক্লাইম্যাক্স আছে, থিম আছে, সেটিং আছে, ডিনোমেন্ট আছে, এই বিভিন্ন পার্টস। এটা তো এলিমেন্টস এর মধ্যে আমি দুই একটা আপনাকে এখানে স্যাম্পল হিসেবে আমি দেখানোর চেষ্টা করছি। কিন্তু এই এলিমেন্টস গুলা থেকে কোয়েশ্চেন আসে, বিগত বছরেও আসছে, নর্মাল বিসিএস এবং স্পেশালি তো অবশ্যই আসবে। তারপরে হচ্ছে লিটারেরি টার্মস, যেগুলাকে আমরা বলি সিমিলি বা মেটাফর, কনসিপ্ট, সলিলোকুই, এসআই, এই টাইপের যে লিটারেরি টার্মস গুলা আপনারা সেগুলো অবশ্যই ফলো করতে পারেন। সুরন ভাইয়ের হয়তো জানা আছে যে আমাদের একটা বই লিখেছিলাম সেই 35তম বিসিএস জি, ইজি অ্যাপ্রোচ টু ইংলিশ লিটারেচার। হ্যাঁ আমার হ্যাঁ, বইটাতে এটা আমি জানা আছে। বলার কারণে আর কি নতুন সংস্করণ নাই, পুরাতন সংস্করণও আছে। হুম, আপনার যদি কাজে লাগে আমি মোটামুটি পিডিএফ টাইপের কিছু একটা আপনাকে শেয়ার করবো। আপনার যারা শুভাকাঙ্ক্ষী বা আপনার সাথে যারা রিলেটেড আছে, ওইটা সম্ভবত গুগলেও পাওয়া যায় পিডিএফ। কোন এক সুহৃদবান করে ব্যক্তি ফেলছে। দিয়ে দিছে। মার্কেটে আছে, মার্কেট অ্যাভেলেবল আছে, পাবে। মার্কেটে বলতে কি গুগলেই পাবেন, এন ইজি অ্যাপ্রোচ টু ইংলিশ লিটারেচার দিয়ে সার্চ দিয়ে, ও, এনএজি অ্যাপ্রোচ তাইলে টু ইংলিশ, গুগলে হ্যাঁ পিডিএফ হ্যাঁ। পাইলে ওইটা মোটামুটি যারা, তাইলে এই যে সিমিলি, মেটাফর, কনসিপ্ট, এখন দেখেন আমি আগেই বলছি যে ইন ডেপথ কোয়েশ্চেন হবেই আপনাদের। এখন কিভাবে আসতে পারে, তাহলে আপনি কিভাবে জানেন, যেমন সলিলোকুই আমি একটু যদি বলি, আলোচনা তো আর করবো না, কোন টাইপের প্রশ্ন হবে আমি একটু বলে দিই। এই যে সলিলোকুই এবং এসআই দুইটা কিন্তু একই রকম দেখতে বা ডেসক্রিপশন ওই রকম। যে সলিলোকুইতে ব্যক্তি কি থাকে, শুধু এলোন, মানে কেউ থাকে না। আর এসআইটা কি, দুইজন ব্যক্তি স্টেজে থাকবে, একজন কথা বলবে, দর্শক শুনবে কিন্তু পাশের জন শুনবে না। তার মানে এই যে পার্থক্যটা, সলিলোকুইতে ব্যক্তি একাই থাকবে, সে একা একাই মনে মনে কথা বলবে, দর্শক বুঝবে। এরপরে ডায়লগ, সিনেকডগি, মিটোনমি, এরকম কিছু বেশ কিছু টার্ম আছে। হ্যাঁ, আমার বইটাতে ওগুলো খুব ভালোভাবে দেওয়া আছে, বইটার সংস্করণ নাই, এই জন্য বইয়ের অ্যাডভার্টাইজ ভাব নাই, মানুষজন না পাইলে আবার গালাগালি করবে। তো সিনেকডগি এবং মিটোনমি, এই ছোট ছোট টার্ম আছে যেগুলো আমরা সাহিত্যের ছাত্র কিংবা আমরা যারা পড়েছি তাদের সবারই জানা আছে, তবে অনেকদিন না পড়ার কারণে হয়তো ভুলে যেতে পারেন। এগুলো আপনাদের পার্থক্য গুলা সূক্ষ্মভাবে আপনারা একটু দেখতে হবে। তারপরে দেখেন লিটারেরি মুভমেন্টস, এই মুভমেন্টস থেকে প্রশ্ন হবে। যেমন দেখেন রোমান্টিসিজম একটা মুভমেন্ট, লেক পয়েটস, এই যে এখানে লেক পয়েটস, এই লেক পয়েটস মানে কি, এখানে না একটা টার্ম আসছে, এটা ইংল্যান্ডের লেক নামে একটা ডিস্ট্রিক্ট আছে, আপনারা সবাই জানেন তো। আর যারা পড়েছেন লিটারেচার তাদের তো আর জানা, মানে আমার জানানোর কিছু নেই, তারা জানেন, কিন্তু এগুলো রিভাইজ দিতে হবে। লেক পয়েন্ট যেমন কে কে ছিল, উইলিয়াম উডসুড, হ্যাঁ, এসটি কলিরিজ, হ্যাঁ, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি উইভস, এখানে কারা কারা ছিলেন, উনাদের নাম, সুয়েরালিজম, সুপার ন্যাচারালিজম, মেটাফিজিক্যাল পোয়েটস, তারপরে মেটাফিজিক্স
এবং মেটাফিজিক্যাল কনসেপ্ট। আমি সিলেবাসে না থাকুক আমি বলে দিতে পারি যে মেটাফিজিক্যাল পয়েন্ট, লেক পয়েন্ট, ইউনিভার্সিটি উইডস লিখে রাখেন, এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন পাবেন আপনারা মিনিমাম। এগুলো হচ্ছে সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ পার্ট এবং এদের মুভমেন্ট ইউনিভার্সিটি উইডস এর দ্বারা ইংরেজি সাহিত্য সমৃদ্ধ হয়েছে। লেক পোয়েটস এর দ্বারা রোমান্টিক মানে পিরিয়ডটা অনেক বেশি গ্লোরিফাইড হয়েছে। সো এগুলোর থেকে কোয়েশ্চেন আসবে। এই যে লিটারারি মুভমেন্টস আমি বললাম, এখানে আমি জাস্ট বুঝাইলাম যে কোন জিনিসগুলা মুভমেন্টস এর মধ্যে পড়ে। তো এগুলা না, অনেক এর বাইরে অনেক আছে। তারপর আমি যদি যাই মোটা দাগে আলোচনা করতে গেলে, এখানে দেখেন একটু এই যে যে জিনিসগুলো বললাম, অ্যাপ্রোচ ইংলিশ লিটারেচার, যে এলিমেন্টস কিংবা আপনার যে তারপর লিটারারি মুভমেন্টস কিংবা আপনার লিটারারি টার্মস, এগুলো থেকে কিভাবে প্রশ্ন আছে। দেখেন দ্য ক্লাইম্যাক্স অফ আ প্লট ইজ হোয়াট হ্যাপেন্স, এটা কিন্তু আসছে কোন একটা বিশেষে আসছে এট দ্য হেড। তারপর ইফ আ পার্ট অফ স্পিচ অর রাইটিং ব্রেকস দ্য থিম ইট ইজ কল্ড ডাইগ্রেশন। হ্যাঁ, এটাও কিন্তু একটা লিটারারি এগুলা টার্ম, তো এটা গতানুগতিক ইম্পর্টেন্ট। যে বিসিএস গুলো আছে এগুলার কোশ্চেন, তাই না? আমাদের অ্যানালিটিক্যাল এবং কোশ্চেন হওয়ার পসিবিলিটি কতটুকু? হ্যাঁ, শিপন ভাই একটা প্রশ্ন আসছে আমাদের অবশ্যই ভাইয়া জি, জি। আসবে। যেমন অ্যানালিটিক্যাল, আমি তো এই জন্যই বললাম যে এসাইড এবং এসাইড এখন পর্যন্ত কোনো বিসিএস আসে নাই কিন্তু। আমরা কিন্তু শুধু জানি সলিলোকুই, আমরা মেটাফর জানি ভাইয়া, জি কিন্তু জি মেটাফিজিক্যাল কনসেপ্টটা আমরা জানি না। তার মানে আমি বলতেছি যে এগুলা তুলে ধরার কারণ হচ্ছে যে আপনাদের যারা সাবজেক্টিভ 100 মার্কসের ইংরেজি, তাদেরকে এই ডেপথ কোয়েশ্চেন গুলা পড়তে হবে। ক্লাইম্যাক্স আপনিও জানেন, আমিও জানি, কিন্তু মেটাফিজিক্যাল কনসেপ্ট সবাই জানে না ভাই। ডাইগ্রেশন জিনিসটা সবাই জানে না। প্লট এবং সাবপ্লটের মধ্যে পার্থক্য কি সেটা জানে না। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি যদি শেক্সপিয়ারিয়ান বলি, ওগুলো আমি পরে আলোচনা করব শেক্সপিয়ার নিয়ে আরো একটু। যেমন হচ্ছে শেক্সপিয়ারিয়ানের অ্যাক্ট এবং প্লট ডেভেলপমেন্ট, এগুলো আপনাদের জানতে হবে। কারণ শেক্সপিয়ার থেকে যে প্রশ্ন হবে, যেমন আপনার নর্মালি শেক্সপিয়ারের আমরা প্লট ডেভেলপমেন্ট 1 থেকে 2 হয়, 3 নাম্বারতে আমরা ক্লাইম্যাক্স হয় সাধারণত। তার মানে রেজুলেশন, রেজুলেশন বলতে ক্লাইম্যাক্স যে থার্ড অ্যাক্টে হয় এবং 5th এবং 4th অ্যাক্টের শেষের দিকে কি হয়, রেজলিউশন হয়। মানে হচ্ছে একটা গল্পের প্রথমে ডাউনফল হবে, এই ডাউনফল হয়ে যায় শেষে। তাইলে প্রথম 2টাতে নায়কের ভুল হতে পারে কিংবা নায়কের কোনো ইনডিসিশন। যেমন আমরা যদি ম্যাকবেথ বলি, তাইলে ম্যাকবেথের কি তার প্রোটাগনিস্ট সে, তার কিন্তু ক্যারেক্টারে একটা ফ্ল আছে, হ্যাঁ, ট্র্যাজিক ফ্ল যেটাকে বলি আমরা সাহিত্যের ভাষায়। তাইলে তার এই ট্র্যাজিক ফ্লটা ক্লাইম্যাক্সে রূপান্তরিত হয় অ্যাক্ট 3-তে। তারপরে কিন্তু তার ডাউনফল শুরু হয়। দেখবেন ক্লাইম্যাক্স মানে কি, মানে এখন আপনি যদি যারা কমার্সের তারাও কিন্তু জানে যে ব্রেক ইভেন পয়েন্ট বলে। হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্ট, আপনি একটা নির্দিষ্ট সীমায় পৌঁছাবেন, তারপরে আপনার লাভ লস হবে। তার মানে শেক্সপিয়ারিয়ান যে ট্র্যাজেডি গুলা, সেই অ্যাক্ট 3-তেই কিন্তু পরে হচ্ছে ডাউনফল শুরু হয়। এজন্য ক্লাইম্যাক্সটা হয় অ্যাক্ট 3-তে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর কোটেশন গুলা তো আসবেই, আমি ওই কোয়েশ্চেন গুলা যাব, মানে ওভারঅল একটা আলোচনা করব। ওই স্লাইডটা পরে আছে, আমি এগুলা ধারাবাহিক যাই একটু। তারপরে এই দেখেন, এখানে কিন্তু একটা কোয়েশ্চন আসছে, হোয়াট ইজ লিমেরিক। তার মানে লিমেরিকটা কিন্তু নরমালি আসে কম ভাইয়া। হ্যাঁ, নরমালি কিন্তু কম আসে। মানে আমাদের যে বিসিএস গুলো আপনি দেখবেন এখন পর্যন্ত মনে হয় লিমেরিক আসে। তারপর এই যে এ সং এমবডিং রিলিজিয়াস এন্ড সেক্রেট ইমোশনস, এটা 30তম বিসিএস এ আসছে। দেখেন এই টাইপের টার্মগুলা এক্সেপশনাল, এগুলা মানে ইন ডেপথ পড়তে হবে। তারপরে এখানেও দেখছেন সনেট। তারপর ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার কি, এই যে ম্যাকিয়াভেলিয়ান মানেই তো খারাপ। রাষ্ট্রবিজ্ঞানের যারা তারা তো জানে ম্যাকিয়াভেলি কি, তাই না ভাই? তাইলে ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টারটা কি, সেলফিশ পারসন এখানে আসতে পারে। এখন এই যে মোটা দাগে, তাইলে আমাদের যে ওভারঅল সিলেবাস থেকে আসলে ইন ডেপথ যদি আলোচনা করি, যে আমাদের কোয়েশ্চনটা কিন্তু ইন ডেপথ হবে, ধরে রাখতে হবে, কারণ 100টা এমসিকিউ। তাইলে আমি এখন পোয়েম কিংবা উপন্যাস কিংবা নাটক সব ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, যে আপনাদের সেটিং দেখেন, সেটিং থেকে কখনো কোনো কোয়েশ্চন হয় না। হ্যাঁ সুটন ভাই, সেটিং থেকে আপনারাও একটু রেসপন্স শুনতে পাচ্ছি, করেন যারা শুনতে পাচ্ছি। পার্টিসিপেন্ট আছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, পার্টিসিপেন্ট আছেন যারা, আপনারাও রেসপন্স করবেন যে সেটিং জিনিসটা কি। মনে করেন
এই, আমরা এই জায়গায় একটা নাটক হচ্ছে, মঞ্চায়ন হচ্ছে, যে কুঞ্জুস নাটকটা এখন শিল্পকলাতে মঞ্চায়িত হচ্ছে, তাই না? এই মঞ্চ নাটক, তার সেটিংটা হচ্ছে শিল্পকলা একাডেমি স্টেজ। এখন আমি যদি বলি যে একটা প্রশ্ন আসতেই পারে যে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য প্রাইমারি সেটিং অফ হ্যামলেট এন্ড ইটস সিম্বলিক ফাংশন। দেখেন কত ডিপ কোয়েশ্চন করছে, যে হ্যামলেট থেকে এরকম কোয়েশ্চন হতে পারে যে হ্যামলেটের প্রাইমারি সেটিংটা কোথায় এবং এটার সিম্বলিকটা কি। তাহলে আমি উত্তরটা দিয়ে একটু শুরু করি। হ্যাঁ, যে বলছে যে এ রয়্যাল কোর্ট ইন এলিনসু। এটা এখানে আমার স্লাইডে নেই, কিন্তু আমি এগুলো নোট করেছিলাম, এত বড় করতে পারিনি, স্লাইড শেষ করতে পারিনি স্টুডেন্ট ভাই। তাইলে ওকে, কোনো যেমন রয়্যাল সমস্যা নাই। কোর্ট ইন, হ্যাঁ, এলসিনো ডেনমার্ক। তার মানে যদি প্রশ্ন আসে যে হ্যামলেটের সেটিংটা কোথায়, আপনারা কিন্তু ডেনমার্ক বলতে পারতেছেন, একটা রয়্যাল কোর্ট। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সিম্বলাইজিং পলিটিক্যাল ডিকে এন্ড মোরাল করাপশন। তার মানে হ্যামলেটে পলিটিক্যাল ইন্টিগ্রেশনটা আছে। হ্যাঁ, পলিটিক্যাল ষড়যন্ত্র, মোরাল ডিকে, এই জিনিসগুলো তার সেটিং এ সিম্বলিক্যাল মিনিং। তারপর আপনি যদি ম্যাকবেথে যান, তারপরে ম্যাকবেথে কিন্তু স্কটিশ। হ্যাঁ, ম্যাকবেথের সেটিংটা কি? অ্যাটমসফিয়ার অফ ডার্কনেস, আইসোলেশন, তারপর হচ্ছে সুপারন্যাচুরাল ড্রেড। এই যে জিনিসগুলো সেটিং বলতে কি, যেমন আপনি এখন নদীতে মাছ শিকার করছেন, তার মানে আপনি যে মাছ শিকার করছেন তার সেটিংটা হচ্ছে আপনার একটা নদীতে আছেন, গাছ আছে, এই সেটিং, সেট আপ, মানে হোয়ার ইট ইজ সেট আপ। এখন যদি আমরা বলি যে থিমেটিক ইস্যুটাকে, তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, সেটিংটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্লে কিংবা প্রত্যেকটা উপন্যাস, যেমন টেস অফ দ্য ডিয়ারবাবিল যদি বলি আমরা টমাস হার্ডিয়ের, সেখানে কিন্তু তার যে ইমোশনাল স্টেজ এবং ফোর্সেস অফ ফেইট, এই ফেইটটা যে আসছে, সেই ফেইটটা কিন্তু তার বিভিন্ন সেটিংস এর মাধ্যমে, যেটা হচ্ছে ওয়েসেক্স। হ্যাঁ, তার মানে কি, যে রুরাল ল্যান্ডস্কেপটা, সেটিংটা হচ্ছে রুরাল, তার মানে রুরাল নাকি আরবান, এই সেটিংস গুলো ইম্পর্টেন্ট। এবং এই সেটিংসটার প্রভাব কি ক্যারেক্টারের উপর বা প্রোটাগনিস্টের উপর, কিভাবে তার এমফাসাইজ করছে নেচার। নেচার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন চেস অফ দ্য ডিয়ার বাবিলস। তার মানে নেচারেরও ভূমিকা আছে, তার যে সাফারিংস, তার যে ফ্রি উইল, তার যে ফেইট, এগুলাতে নেচারের ভূমিকা আছে। লেটার্স যদি দেখেন, ইম্পর্টেন্ট একটা লেটার্স আছে, বিভিন্ন লেটার আছে, যে এটা হচ্ছে যে স্লিপ করে গিয়েছে। আপনি যদি টেস অফ দ্য ডিয়ার বাবিল উপন্যাসটা পড়েন, দেখবেন যে লেটারটা স্লিপ করে দরজার নিচে কোনো একটা কার্পেটের নিচে পড়ে গিয়েছিল, যার কারণে টেস বা এলেক যখন চিঠিটা দিয়েছিল তখন সে কি করে দেখতে পারে না। এবং এটার দ্বারা কিন্তু তার ফেটটা নির্ধারিত হয়ে যায়, যে না দেখার কারণে তার ফেটটা কোন দিকে গিয়েছে। তার মানে ফেট ভার্সেস ফ্রি উইল ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট থিম, ইম্পর্টেন্ট ইস্যু, এগুলো হচ্ছে আমাদের যে সেটিংস এর সাথে খুবই রিলেটেড। তারপর যদি আমরা আলোচনা করি থিমেটিক ইস্যু, মানে অবশ্যই আমি একটা নাটক লিখলাম কিংবা একটা উপন্যাস লিখলাম, সেটা থিম থাকবে না, সেটা থিম থাকবে। তাইলে এই থিমটা কি? যেমন আমরা প্যারাডাইজ লস্ট, জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান, এটা কিন্তু আসছে বিসিএস এ। তার মানে এটাও কিন্তু একটা থিমেটিক কোয়েশ্চন, একদম সিম্পল কোয়েশ্চন, কিন্তু এটা থিমেটিক। এরকম আপনার প্রত্যেকটা, যেমন প্রাইড অফ দ্য প্রিজুডিস, প্রাইড অফ দ্য প্রিজুডিসের তৎকালীন যে সোসাইটি আছে, ভিক্টোরিয়ান সোসাইটিটাকে, হ্যাঁ, রোমান্টিক যদিও বলে জেন অস্টিনের, কিন্তু এটা ভিক্টোরিয়ান সোসাইটিটাকে একটু টেনে নিয়ে আসছে। তার মানে তখন হচ্ছে সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা, তখন তাদের যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, তখন মনিটারি যে ইস্যুটা ছিল, এগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস চলে আসছে। তাইলে এই থিমটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস, কারণ প্রত্যেকটা জায়গায় থিম আছে। তার মানে থিম গুলাতে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, এবং ক্যারেক্টারের সাথে থিমের কিন্তু একটা ইন্টার রিলেশন আছে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা মাঝে শুনতে মধ্যে পাচ্ছি, একটু হ্যাঁ, জি জি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। শিপন ভাই, আমাদের তাহলে সময় মনে হয় আর বেশি নাই। শেষ, আমিও শেষ পর্যায়ে চলে আসছি, এখানেই শেষ করবো এই স্লাইড দিয়ে। থিমেটিক ইস্যু, তারপর ক্যারেক্টার। দেখেন ক্যারেক্টার বলতে কি, এখানে প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট সবগুলা ক্যারেক্টার কি আমি মিন করতেছি। এবং শেক্সপিয়ারিয়ান যে প্লে গুলো আছে, সেখানে যদি আপনারা একটু ডিপলি একটু দেখতে হবে, যে ইন ডেপথ কোয়েশ্চেন হলে শেক্সপিয়ারিয়ান যে ফুল আছে, দ্য গোস্ট মাইনর আছে, ক্যারেক্টার গুলো দিতে পারেন। হ্যাঁ, ক্লাউন আছে, হ্যাঁ, মাইনর, আমরা ওইগুলো কিন্তু সাইড ক্যারেক্টার বলতেছি। কিন্তু শেক্সপিয়ারিয়ান যে ইয়েটা আছে, মাঝে মধ্যে হিউমারাস ক্যারেক্টারকে দিয়ে
একটা স্যাটায়ার করে, বা যেমন আমরা এখন অনেকক্ষণ কথা বলতেছি, যেমন আমার কিন্তু এক গেমই লাগতেছে, বা যারা হচ্ছে শুনতেছেন আপনাদেরও কিন্তু এক গেমই লাগতেছে। এর মধ্যে হুট করে যদি আমি হাস্যরসাত্মক কিছু একটা বলি না, দেখবেন একটা প্রাণ ফিরে পাবেন আপনারা, বা মনোযোগটা আসে। তখন এই সাইড ক্যারেক্টার গুলো আবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যে ফুল, সেখানে ফুলে কিন্তু খুব ইম্পর্টেন্ট জ্ঞানমূলক কথা বলে। তাই এই জ্ঞানমূলক কথাগুলা এগুলা ফোকাস করতে হবে কোটেশনস এর মাধ্যমে। তার মানে কোটেশনস এর গুলা তো অবশ্যই ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন ইম্পর্টেন্ট। এক কোটেশনই আমরা জানি, কিন্তু অনেক কোটেশন আছে যেগুলো হচ্ছে লেডি ম্যাকবেথ বলছে, হ্যাঁ, হ্যামলেটে, তারপর ওতেলো বা কিং লিয়ারে বিভিন্ন কন্যা বলছে যে ইউ উইল গেট নাথিং আউট অফ নাথিং, তাই না? তখন বলেছে, তার মানে এই যে এগুলা কি সিগনিফাইজ করে, হ্যাঁ, যে উইল গেট নাথিং আউট অফ নাথিং, তার মানে তুমি যেহেতু কিছুই দিবে না, তুমিও তেমন কিছু পাবে না। এটা কিন্তু একটা কিং লিয়ারে আপনি অনেক বড় সিগনিফিকেন্স আছে, কারণ পরবর্তীতে যখন কিং লিয়ার তার অনুতপ্ত হয়, তার সাফারিংসটা হয়, তখন সে বুঝতে পারে যে না, ঠিক আছে, তার ছোট মেয়েটাই হচ্ছে সবচেয়ে রাইট ছিল, আমাদের গল্পের খাতিরে আমরা বলতেছি। তার মানে এই কোটেশনস গুলো ইম্পর্টেন্ট সাইড ক্যারেক্টার। আর ব্যাকগ্রাউন্ড তো বললামই, যে সোশ্যাল এবং হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কোয়েশ্চেন হবেই, কারণ আপনার তো ইনডেপথ হবে। আপনার তো 100 মার্কসের এখানে সুটন ভাই, জি। আপনার শুধু আসবে না হুম। যে লেক অফ দা ইনিস্ট্রি কে লিখেছে, হ্যাঁ, এই টাইপের কোয়েশ্চন সম্ভাবনা কম আসবে। আসবে না যে তা না, কারণ 100টা কোয়েশ্চন করতে হবে তো। হুম। তারপরে দেখেন এখানে থিম কি, লেক অফ দা, লেক আইল অফ ইনিস্ট্রি, তার মানে স্কেপিজম। এখন দেখেন, এই যে এখন একটা প্রশ্ন আসতে পারে যে মডার্ন পিরিয়ড এর লেখক ডব্লিউবিএস কি মডার্ন না ভাইয়া? হুম। তার মানে মডার্ন, কিন্তু আমি যদি বলি তার কোন কবিতা রোমান্টিসিজম ফুটে উঠেছে, হুম। ভালো প্রশ্ন। এটা ইম্পর্টেন্ট। তার মানে লেক আইল অফ হিস্ট্রি, কিভাবে রোমান্টিসিজম, রোমান্টিসিজমের একটা ক্যারেক্টার আছে, তার মানে প্রত্যেকটা এইজের ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো আপনাকে ভালোভাবে ডিপলি জানতে হবে। তাইলে ক্যারেক্টারিস্টিক্সটা কি? স্কেপিজম একটা ক্যারেক্টার আছে, নেচার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যদি তিনটা নেবে দেখি, তার মানে পেন্থেইজম, এই যে একটা ইম্পর্টেন্ট টার্ম, পেন্থেইজম। পেন্থেইজম মানে কি? যে প্রকৃতির পূজারী বা প্রকৃতির পূজা করো, প্রকৃতির মধ্যে কি আছে? ঈশ্বর আছেন, তাই না? হুম। এটাই হচ্ছে প্যান্থেইজম। তাইলে ওরসুটের প্যান্থেইজম। তো সেখানে ডব্লিউবিএস বলছে যে কি বলছে, সলিটিউড এন্ড হারমোনি উইথ নেচার, তার একাকিত্ব। সে বলছে যে কোন একটা নেচারে যাবে যেখানে কেউ থাকবে না, ঝিঝি পোকার শব্দ থাকবে, হ্যাঁ, একদম লেকের ধারে একটা মানে তার একটা সলিটিউড লাইফ কাটবে। তার মানে কি, নর্মাল যে আরবান লাইফ তাকে কি আকৃষ্ট করছে না, সে নেচারের মধ্যে ফিরে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু রোমান্টিক ক্যারেক্টারটা বা রোমান্টিক ক্যারেক্টারিস্টিক্সটা ফুটে উঠছে। তারপরে যে আপনার বিভিন্ন সময় আসতে পারে বিভিন্ন কবিতা ভাইয়া, যেমন তিনটা নেবে আমরা নাম জানি, ঠিক আছে ভাইয়া? হুম, তিনটা শুনতে নেবে, পাচ্ছি। তাই না? তিনটা নেবে তো কবিতার নাম আমরা সবাই জানি, কিন্তু এটা তো ফুল নেম না। এটা ফুল নেমটা কি আসতে পারে? তার ফুল নেমটা হচ্ছে লাইন্স কম্পোজড আ ফিউ মাইলস অ্যাভাব তিনটা নেবে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে, তার সিস্টার ডরোথি, ইম্পর্টেন্ট আসতে পারে, যদিও সবাই জানে, তারপরেও করতেই পারে। নেচার এজ আ সোর্স অফ স্পিরিচুয়াল গাইডেন্স, আহ, তার মানে তিনটা শিপন ভাই হ্যাঁ, একটু তিনটা থামাতে নেবেতে বাধ্য বলছে কি, হচ্ছে, একটু থামাচ্ছে শিপন ভাই। আচ্ছা, এই যে 100 জি, নম্বরের যে লিটারেচার মানে সাবজেক্টিভ পার্টে, ওখানে কি জি। লিটারেচার পার্ট বাদে গ্রামার থেকে প্রশ্ন হতে পারে? সাহিত্যে যেহেতু সিলেবাস দিয়েছে, আমি এই জায়গা থেকে, যদি সিলেবাস ফলো করে, আমি তো সিলেবাস দেখে কিন্তু হুম। আমি নিজেই সমালোচনা করছি পিএসসি, হুম। 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 যে পিএসসি সমালোচনা এই কারণে করলাম যে আমাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে, যদি আপনি জানেন হয়তো ভাইয়া, আপনার জাহাঙ্গীরনগরেও সেম আছে, ইএলটি নামে আমাদের কিন্তু আরেকটা স্ট্রিম আছে। হুম। হুম। তার মানে আমাদের স্ট্রিম কিন্তু দুইটা ভাইয়া, হুম। জি। একটা হচ্ছে লিটারেচার, একটা হচ্ছে ইএলটি। এলটি, হ্যাঁ। তাহলে ইএলটি তে যদি যান আপনি, ইএলটি তে কিন্তু মাস্টার্স হিউজ একটা সিলেবাস হুম। ইউজ করছে। এখন যারা ইএলটি পড়েছে ভাইয়া, তারা কিন্তু শেক্সপিয়ারিয়ান এই যে ম্যাকবেথ এগুলো পড়ে না। হুম। তারা কি করবে? তারা কি করবে? তাই তো। হ্যাঁ, এর জন্য আমি এখানে আমি এটা নিয়ে আমি অনেক পিএসসিরই অনেকের সাথে, একজন ডিএস স্যারের সাথেও একবার এরকম কথা বলেছিলাম যে স্যার, আমাদের যে সিলেবাসটা লিটারেচারের, শুধু তো লিটারেচার নেই, ইংরেজি বলতে কি শুধুই লিটারেচার বোঝায়? ওখানে কিন্তু ভাইয়া স্ট্রাকচার অফ ইংলিশ নামে একটা কোর্স ছিল আমাদের, হুম। যেটা হচ্ছে স্ট্রাকচার অফ ইংলিশ মানেই তো গ্রামার।
তার মানে স্ট্রাকচার অফ ইংলিশ থেকে আপনি 50 মার্কের কোয়েশ্চেন করা যাবে, মানে শিপন এত ডিপ সিলেবাস। ভাই, আপনাকে থামাতে হচ্ছে, আমাদের আর 2 মিনিট সময় আছে। আমরা আচ্ছা আপনার আচ্ছা মানে আলোচনা ওইখানে শেষ করে দিই, যদি কোনো প্রশ্ন থাকে কারো। আচ্ছা, প্রশ্নগুলো একটু হ্যাঁ, নিতে পারি। আমার মনে হয় অল্প তারপর আর কিছু। হ্যাঁ, পেন নেম, এই এলিজিস, সাইডটাতে, স্পাউস, পোয়েটস, হোমোনেমস, এগুলো একটু নন প্রশ্ন নেটিভ আমাদের রাইটার্স, কাছে এগুলো শুধু আছে। গ্যাস, এগুলো গ্যাস আসবে, প্রশ্ন করেন। এগুলো পড়তে হবে। গ্যাস কোনো প্রশ্ন আছে আপনার? না স্যার, আপাতত প্রশ্ন নাই। আচ্ছা, প্রশ্ন যদি থাকে এই আপনারা আপনার মাধ্যমে আপনারা আমার কাছে যদি মনে হয় যে শিপন ভাইয়ের সাথে আপনারা কথা বলবেন, তাহলে আলোচনা করবেন। শিপন ভাই, আমাদের সময় একদমই শেষ। ঠিক আছে। আপনাকে অশেষ ধন্যবাদ, এবং এভাবে আচ্ছা শেষ আচ্ছা, করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। না না না, ইটস ওকে। এবং মূল্যবান আসলে সময় দিলেন আমাদেরকে, তার জন্য অশেষ ধন্যবাদ। আপনার আপনাদের উত্তর অনেক উত্তর ধন্যবাদ এত সুন্দর হ্যাঁ, একটা সেশন আয়োজন করার জন্য। আর শিপন ভাইয়ের থ্যাংক ইউ, এবং সকলের উত্তর উত্তর যোগেন্দ্রকেও ধন্যবাদ সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি। আমাকে আমন্ত্রিত করার জন্য। থ্যাংক ইউ শিপন ভাই, আবার কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো দিন। হ্যাঁ, থ্যাংক আসসালামু ইউ, থ্যাংক আলাইকুম, ইউ। ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। সকলের জন্য আসসালামু আলাইকুম। শুভকামনা।